স্বাগতম, নমস্কার। আজ বৃহস্পতিবার, ঘড়িতে মধ্য গগনে সূর্য। কাজেই আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান, কিন্তু একই সাথে আপনাদেরকে বলি যে আপনারা এই অনুষ্ঠান, এই বিশেষ অনুষ্ঠান, অত্যন্ত প্রতিষ্ঠিত এক জ্যোতিষী এই সময় তো বসেন, তার অনুষ্ঠানে আপনারা টেলিভিশনে যেমন দেখতে পাচ্ছেন, কেউ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সিটিভিএন একেডি প্লাস ইউটিউব থেকে ডাউনলোড করে তাতে আপনারা সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আপনারা সবসময় তার অনুষ্ঠান দেখতে পাচ্ছেনও বটে। তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ভেরি ক্রিটিক্যাল, মানে একদিকে তো এটা সবাই জানে, কিন্তু এটাও বাস্তব, সবাই জানলেও এটার অনেকগুলো অর্থ আছে। এটা বাস্তবিক ক্ষেত্রে এক ধরনের অর্থ, এটা জ্যোতিষের দিকে একরকম অর্থ, এটা বাণিজ্যিক দিকে একরকম অর্থ। তো সুতরাং এটা একটা ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড সাবজেক্ট। সেটা হচ্ছে যে ধরুন ঝোপঝাড় আগাছা যেখানে বলে সেখান দিয়েও আপনি গেছেন, আবার ফলের গাছের তলা দিয়েও আপনি গেছেন। দেখবেন যে আগাছাতে কেউ ঢিল মারে না, মেরে কি হবে, ওখানে আছেটা কি, বা সেটাকে ছোঁয়েও না। কিন্তু ফলমূলের বাগানে বা ফুলের বাগানে গেলেই লোকে কিন্তু ঢিল মেরে সেটা পারবার চেষ্টা করে। কারণটা কি? এই কারণ ভারী সুন্দরভাবে সুললিত কণ্ঠে চমৎকারভাবে আপনাদের সামনে বিশ্লেষণ দেবেন জ্যোতিষের মাধ্যমে। তিনি তো শাস্ত্রীমশাই বটেই, তিনি শ্রীরামকৃষ্ণ। ওয়েলকাম। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার সকল ছোট ছোট ভাই বোনদের আমার শুভেচ্ছা জানিয়ে, আর আমার যারা ক্যামেরার পেছনে আছেন টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে খুব সুন্দর একটা বিষয় আজকে তুলে ধরলেন প্রসূনদা, তুলবেনই বা কেন, ওনার মতো একজন দক্ষ সাংবাদিক আমি জীবনে খুব কমই দেখেছি। তো ওনার ধারালো কথাবার্তা অনেকের পছন্দ হয়, অনেকের হয় না, কিন্তু ব্যাপার হচ্ছে উনি খুব স্ট্রেট কথা বলেন। তো বিষয় হচ্ছে যে আপনি আপনার ভাগ্য এবং কর্মফলে জীবনে অনেক অর্থ রোজগার করেছেন। আপনার বৃহস্পতি আপনাকে সাথ দিয়েছে, আপনাকে শনি আপনাকে সাথ দিয়েছে, আপনার কেতু আপনাকে সাথ দিয়েছে, আপনার গ্রহগুলো অবস্থানগুলো আপনাকে ধনযোগ, আপনাকে অর্থনৈতিক উন্নতি যথেষ্ট দিয়েছে। কিন্তু বিষয়টা কি হয়েছে জানেন, যে আপনি যখন আপনার জীবনের মধ্য গগনে এসছেন তখন দেখছেন যে কিছু মানুষ আপনাকে বিনা কারণে তারা আপনার পেছনে লাগার চেষ্টা করছে। এর কারণটা কি? মানে আপনি কি বলতে চাইছেন যে প্রতিষ্ঠিত হয়ে গেলে, হ্যাঁ, যেমন আমাদের সৌরভ গাঙ্গুলিকে দেখেছেন একবার পিক যখন তাকে দল থেকে ছেটে ফেলা হলো, হ্যাঁ, তাই তো? কারণ ওই ফলের বাগানে ঢিল মারার মতো। হ্যাঁ হ্যাঁ, ওই তো। যার কিছু নেই, একটা কথায় আছে, মেরে লাভ কি, ল্যাংটার বাটপারের ভয় নেই। হ্যাঁ। তো যার কিছু নেই তার কিন্তু কোনো শত্রু নেই, সে গ্যারান্টি দিয়ে নেয় একদম, যে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই কাজটা করুন। মানে যার কিছু নেই, কিন্তু যার আছে সে কিন্তু সব সময় তাকে সতর্ক থাকতে হয়। মেপে কথা বলা, কোন মানুষের সাথে মিশবো, কোন মানুষের সাথে মিশবো না। এমন মানুষের সাথে আপনি মিশলেন, সে দেখা গেল আপনার কাছে একটা অ্যামাউন্ট ধার চেয়ে বসলো। আপনি হয়তো তাকে সাহায্য করতে পারেন, কিন্তু কিছুদিন বাদে দেখবেন সেই লোকটা, আপনি ধার তো দিলেনই, সে আপনার থেকে দূরে দূরে পালিয়ে যাবে, আপনাকে দেখে লুকিয়ে যাবে, বা আপনার নামে বাজে কথা বলবে, বা আমি যদি কারো কোনো উপকার করি। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও তো একজন বলেছিল অমুকে আপনার নামে বাজে কথা বলছে, আমি ওর মেয়ের বিয়ে দিয়েছিলাম। তো বিষয় হচ্ছে ঠিক তাই, যে যখন আপনি পরিশ্রম করে আপনার অট্টালিকাটা সবাই দেখবে,
পৃথিবীর যত মানুষ আছেন, আপনার তৈরি অট্টালিকা, আপনার তৈরি ফ্যাক্টরি, আপনার তৈরি লেবার, আপনার কারিগরি, আপনার নাম যশ, আপনার সম্মান, আপনার খ্যাতি সবাই দেখবে। কিন্তু তার মধ্যে যে অন্তর্নিহিত লুকিয়ে আছে আপনার যে পরিশ্রম, আপনার যে আত্মত্যাগ, আপনার যে বলিদান, যেই সময়ে আপনার যৌবনে আপনার ফুর্তি করার অন্য বন্ধুরা ফুর্তি করেছে, আপনি ফুর্তি করেননি। অন্য বন্ধুরা বা অন্য লোকেরা যেই সময়ে নানা রকম নেশা করে বেরিয়েছে, আপনি করেননি। আজকে কিন্তু আপনি এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের মনে জ্বালা ধরেছে, এবং এই জ্বালাটা শুরু হয় নিজের ঘরের থেকে। ব্যাপার হচ্ছে যেমন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দান নিজের ঘরের থেকে শুরু হয়, তেমনি হিংসা হিংসি শুরু হয় নিজের ঘরের থেকে, মানে পরিবারের ভেতর থেকে জ্বালা শুরু হয়ে যায়। তখন আপনি ভালো বললে দোষ, খারাপ বললে দোষ, ভালো করলে দোষ, খারাপ করলে দোষ, আপনি টাকা দিলে দোষ, না দিলে দোষ, দিলে আপনি কম দিয়েছেন, না করলে আপনি কম করেছেন। আপনার কোথায় প্রবলেম রয়েছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করে লোকের সামনে প্রতিষ্ঠিত করাটাই তাদের উদ্দেশ্য থাকে। ঠিক কি বললাম বুঝতে পেরেছেন? ঠিক 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 পাক্কা। কারণ কোথায় আপনার দোষগুলো ধরবে? আপনি যে ভালো কটা কাজ করলেন, সে আপনি রাজনৈতিক নেতা হন, কটা ভালো কাজ করলেন, আপনি ভালো কাজও করেছেন, আপনি চাপে পড়ে খারাপ কাজও করেছেন। তো এই ভালো কাজগুলোকে সরিয়ে রেখে যে খারাপ কাজগুলো করেছেন, হিংসে সেই খারাপ কাজগুলোকে তুলে ধরার চেষ্টা পুরো মানুষ রেডি হয়ে আছে। কি করে আপনার খারাপ কাজটা করবেন? প্রত্যেক মানুষের মধ্যে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী দেখতে পাই, মাইকেল মধুসূদন দত্তের জীবনী দেখতে পাই। যদি আমরা একজন মানুষের জীবনী পড়ি, আমরা তো তার ভালো দিকটা দেখব। নিশ্চয়ই তারা দেশের জন্য করেছেন, তারা দেশের জন্য করেছেন। তার যদি কিছু খারাপ স্বভাব থাকে, সেটাকে আমরা সরিয়ে রাখবো, সেটাকে সরিয়ে রাখবো, সেটাকে আমরা ধরবো কেন? হতেই পারে। প্রত্যেক মানুষ ভালো মন্দ নিয়ে তো মানুষ। ঠিকই তো। উনি অনেক টাকা ধার করেছেন, উনি অনেক মদ্যপান করতেন, বিলাসবহুল জীবনযাপন করতেন, আর্থিক অনটন গেছে ওনার, সেগুলো আমরা আলোচনা কেন করব? আমরা তার লেখা মেঘনাদ বধ কাব্য পড়ব, তাকে জানবো সে কত সুন্দর লিখেছেন, তার ইংরেজিটা, তার উচ্চারণটা, তার বলার দক্ষতা, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। একজন মানুষ যখন চলে যান, তখন তার থাকেন, তার বাজে দিকটা নিয়ে আলোচনা করেন। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে পরমহংস কেন বলা হয়? দেখবেন রাজহাঁস যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয় না রাজহাঁসকে, ও জলটাকে ছেড়ে দিয়ে দুধটা খেয়ে নেয়। এই ক্ষমতাটা রাজহাঁসের আছে। এই পৃথিবীর সারমর্মটা নেওয়ার ক্ষমতা একমাত্র কিন্তু মনীষীদের আছে। তারা জানে কোথার থেকে ভালোটা সংগ্রহ করতে হয়। শুভ বলো, শুভ শোনো, শুভ দেখো। আমি মানুষের ভালো দিকটা দেখব। আমার অনেক বন্ধু আছে, যে বন্ধুরা আমার সামনে এসে তারা ঈশ্বরের আলোচনা করেন। অনেকে বলেন ও তো এই, ও তো সেই। ঠিক আছে ভাই, কিন্তু আমার কাছে তিনি কি আলোচনা করছেন, কিভাবে চলছেন, সেটাই আমার দেখার বিষয়বস্তু। এখন ব্যাপার হচ্ছে, আপনি খুব বড় বড় কুসংস্কার আপনি মানলেন। আপনার বাড়িতে ঠাকুরদাদা দুর্গাপূজা করে গেছেন, তিনি জমিদার ছিলেন, অর্থের অভাব ছিল না, তিনি দুর্গাপূজা করেছেন। তার ছেলে সেই বাহাদুরিটা মারার জন্য জমিদারি চলে গেছে, সোনা গয়না বিক্রি করে দুর্গাপূজা করছে। কেন? সমাজে স্ট্যাটাস মেনটেন করতে হবে। তো এই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অনেকে চাপের মুখে পড়ে যায়। বাবা ব্যাংক ম্যানেজার, ছেলেকেও চাকরি খুঁজতে হবে, ওই লেভেলে স্ট্যাটাস মেনটেন করতে হবে। মা বলছে বাবা করেছে, তুই কেন পারবি না? আরে বাবা অমিতাভ বচ্চন, ছেলে অমিতাভ বচ্চন হয়েছে না? ডেফিনেটলি 100%। প্রত্যেক মানুষ তার প্রারব্ধ নিয়ে জন্মায়। প্রত্যেক মানুষ তার প্রারব্ধ নিয়ে জন্মায়। প্রারব্ধকে চেঞ্জ কেউ করতে পারে না। এই জন্মে আপনি কর্মফল করবেন,
পরের জন্মে আপনি ফল পাবেন, সেটা হচ্ছে প্রারব্ধ। এরপরে বাকি কর্ম, আপনি যে প্রারব্ধটা নিয়ে এসছেন, আপনি আপনি যে রেগে যাচ্ছেন, এটাও আপনার প্রারব্ধ। আপনি যে কামনার বশবর্তী হচ্ছেন, এটা আপনার প্রারব্ধ। আপনি যে দান করছেন, এটা আপনার প্রারব্ধ। আপনার এই যে দর্শন, এটা আপনার প্রারব্ধ। এই প্রারব্ধকে আপনি অস্বীকার করতে পারবেন না। এরপরে কি? কর্মটা কে করায়? অনেকে আমাকে বলেন, আমি তো কাজটা করব, আমাকে কি পাথর করিয়ে দেবে, বা আমাকে কি রেমিডিস করিয়ে দেবে? কেউ করে দেবে না, তোমাকে দিয়েই করাবে। কাউকে যদি ভালো করে মদ্যপান করানো হয়, তাহলে সে যেরকম আচরণ করে, তেমনি যদি তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেই দোষগুলো থাকে, সেইগুলো তার কিন্তু সবসময় মনের মধ্যে। দেখবেন কিছু মানুষ আছে, খালি খেতে চায়, পেট ভরা থাকলেও খেতে চায়। কেন? কারণ এইখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে, আমি আরো খাবো, পেটে জায়গা নেই। আস্তে আস্তে মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, কিন্তু তার খাই স্বভাবটা কিন্তু যাচ্ছে না। দেখবেন কিছু লোক আছে 2 বছর বাঁচবে, টাকা করে যাচ্ছে। কি বললাম বুঝলেন? হয়তো দেখা গেল তার ছেলে মেয়ে সব উড়িয়ে দেবে, কিচ্ছু রাখবে না, যোগ্য হয়নি, কিন্তু তবুও টাকা করে যাচ্ছে। নেশা। আমি জ্যোতিষীর কাছে যাব, কার কাছে আমি যাব, সেই বুদ্ধিমত্তাটাও আমার থাকতে হবে। আমি ভালো ডাক্তার পাবো, সেই বুদ্ধিটা আমার থাকতে হবে। আমি কোন ডাক্তারের কাছে যাব? কে বলল যে অমুক ডাক্তার ভালো, আমি দৌড়তে গেলাম তার পিছনে? কখনো না। আমি তাকে স্টাডি করব, দরকার হলে আমি আরেকজনের কাছ থেকে তার প্রেসক্রিপশনটা নিয়ে করব, ভেরিফাই করব। কি ব্যাপার, ব্যাপারটাকে আমাকে বুঝতে হবে। এখন নেটে আপনি রিসার্চ করতে পারেন, সমস্ত কিছু নেটে মারলেই সব বেরিয়ে যাবে। আপনি এর প্রতিকারগুলো কে বলে গেছেন হচ্ছে ঋষি বশিষ্ঠ মুনি। তিনি চীন দেশ থেকে তারামাকে নিয়ে এসেছিলেন, বলেছিলেন তন্ত্র বিরাচার পদ্ধতি, যেটা কয়েক হাজার বছর ধরে আমাদের ভারতবর্ষে রয়েছে। এই বিরাচারী পদ্ধতিতে কাজ করলে কি হয়? বিরাচারী সাধকরা মনে করেন, বাচ্চা যদি পটি করে, সেই পটি অবস্থায় সারা শরীরে মাখিয়ে এসে যদি দৌড়ে মা বলে ডাকে, মা কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে পরিষ্কার করে দেয়। তাই তন্ত্রে শুদ্ধতার ব্যাপার নেই। আপনি যে জামা পরে আছেন, যে কাপড় পরে আছেন, সেই কাপড় পরে আপনি কিন্তু ঈশ্বরের নাম জপ করতে পারেন। এটাই তন্ত্রের মাহাত্ম্য। তন্ত্র পুজো করতে গেলে যে ব্রাহ্মণ হতে হবে তার কোনো মানে নেই। আর এই যে ব্রাহ্মণ কথাটা আমি কিন্তু একদম মানি না। যিনি ব্রহ্মচর্য পালন করবেন, যিনি জ্ঞানী হবেন, যিনি পড়াশোনা করবেন, যিনি সবসময় বুদ্ধিদীপ্ত হবেন এবং আদর্শ নিয়ে চলবেন, তিনিই ব্রাহ্মণ। গলায় পইতে লাগিয়ে নিলাম, ব্রাহ্মণ হয়ে গেলাম, নয়। ব্রাহ্মণের সন্তান হলে ব্রাহ্মণ হয় না। ব্রহ্মচর্য যিনি বৃহস্পতির আচরণ তার মধ্যে থাকবে, তবেই তিনি ব্রাহ্মণ হবেন। আজকে চণ্ডীপাঠ করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আপনি চণ্ডীপাঠটা দেখুন, শুনুন। স্বামী বিবেকানন্দ কোন ব্রাহ্মণ ছিলেন? উনি সারা ভারতবর্ষে হিন্দু ধর্ম প্রচার করেছেন। তার থেকে বেশি সারা পৃথিবী 14 থেকে 15 বার ভ্রমণ করেছেন প্রভু শ্রীপাদ উনি অভয়চরণ দে, ইস্কন মায়াপুরের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি অভয়চরণ দে তার নাম। তিনি কোথায় ব্রাহ্মণ ছিলেন?
সারা পৃথিবী 14 বার ভ্রমণ করেছেন, সারা পৃথিবীতে তিনি হরিনাম কৃষ্ণ নাম প্রচার করেছেন। আপনি ভাবতে পারেন, ব্রাহ্মণ আপনি বলেন, হ্যাঁ? তো বিরাচারী তান্ত্রিক যারা আছেন, যারা বিরাচারে পুজো করেন, তন্ত্র পুজোটা দাড়ি রাখলে, মাথায় জটা থাকলে, বড় তিলক পরলে, দাড়ি থাকলে যেমন রবীন্দ্রনাথের মতো কবিতা লেখা যায় না, আমি একটা বড় সাদা দাড়ি করে আনলাম, আমি কবিতা লিখতে পারবো? সঞ্চয়িতা লিখতে পারবো? পারবো না। জ্ঞান এমন একটা বিষয়বস্তু, সাধনা এমন একটা বিষয়বস্তু, এটা শিখতে হয়, এটা জানতে হয়। তো যাই হোক, আমাদের ঋষি বশিষ্ঠ মুনি বলে গেছেন যে এইভাবে কাজ করলে প্রারব্ধ খণ্ডন হয়। আমরা সেইভাবে কাজ করি, দেখছি হচ্ছে। এই কাজ করতে করতে যখন আমি এই প্রফেশনে আসি, তখন আমি চিন্তা করেছি আমি চেষ্টা করব, এই চেষ্টার জন্য আমাকে লোক পয়সা দেবে। এই পয়সাটা যদি আমার চেষ্টায়, আমার গ্যারান্টিতে তার যদি কাজ না হয়, তার মানে তার রেসপন্সিবিলিটি আমার, দায় আমার। আমি ছাত্র পড়াবো, সেই ছাত্র যদি পাশ না করে, আমি পুরো একটা বছর ছাত্রকে পড়ালাম, আমি 2-3 মাসেই বুঝে যাব ছাত্রের এর মধ্যে কি কোয়ালিটি আছে। আমি 2 মাস পরে আর মাইনা নেওয়া বন্ধ করে দেবো। আমি তার বাবাকে বলবো আপনাকে আমি আপনার স্টুডেন্টকে পড়াতে পারবো না, কারণ এই স্টুডেন্ট পাস করবে না, আমি ছেড়ে দিয়ে চলে আসবো। আমি 12 মাস টিচারের মাইনা নিলাম, আমার ছাত্র ফেল করলো, টিচারের কি উচিত? পুরো 12 মাসের টাকা তার বাবার হাতে ফেরত দিয়ে, যে আমার অন্যায় হয়েছে আপনার ছেলেকে পড়ানো, এই বিষয়টা আমি মেনটেন করে চলি। যে আমি আপনার কাজ নিয়ে ভুল করেছি, এটা আমার দ্বারা সম্ভব না। দায়ভার নিজের ঘাড়ে নিয়ে পদত্যাগ করা উচিত। কি বললাম বুঝলেন? এতে সম্মান বজায় থাকে। যাকে আপনি অর্থ ফেরত দেবেন, সে ব্যক্তি আগামী কয়েকশো মানুষকে বলবে যে আমি রামকৃষ্ণ শাস্ত্রীর কাছে গেছিলাম, রামকৃষ্ণ শাস্ত্রী কাজ করতে পারেনি, কিন্তু রামকৃষ্ণ শাস্ত্রী অর্থ ফেরত দিয়েছে, চিটিংবাজি করেনি, ফোন তুলেছে, জবাব দিয়েছে, কথা বলেছে, ব্যবহার ভালো করেছে, বাড়িতে ডেকেছে, আমাকে দিয়ে হোমযজ্ঞ করিয়েছে, খেটেছে, পরিশ্রম করেছে আমার জন্য, কিন্তু পারেনি। তার দায়ভার উনি নিজে স্বীকার করে আমাকে অর্থ ফেরত দিয়ে দিয়েছেন। আপনি চেষ্টা যদি করতে চান, ওনার কাছে যান। হাজার মানুষ আসছে আমার কাছে। চেষ্টা তো করতেই হবে, চেষ্টা তো করতেই হবে। পৃথিবীর একমাত্র সাবজেক্ট আছে, আর তো কোনো সাবজেক্ট নেই, আর কোনো সাবজেক্ট নেই। আমাদের দেশের বিজ্ঞান, আজকে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছে। আর্যভট্ট সায়েন্টিস্ট ছিলেন না, ঋষি ছিলেন। আমাদের দেশের ঋষিরা ছিলেন এক একজন সায়েন্টিস্ট। এই যে আমরা প্লাস্টিক সার্জারি কোথা থেকে এসছে? ভারতবর্ষ থেকে এসছে। তো আমরা মানুষের পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারি, তার রাস্তা আমাদের কাছে আছে। ভণ্ডামি করে কখনো বেশি দিন চলা যায় না। হয়তো কিছু টাকা রোজগার করা যায়, কিন্তু সেই টাকা আপনাকে এখানে রেখে আপনার কর্মটা নিয়ে কিন্তু বিদায় নিতে হবে। কিছুদিন আগে আমি মিডিয়ায় দেখছিলাম, চায়না থেকে কিছু বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন। দমদম এয়ারপোর্টে তারা প্লেন থেকে নামলেন। নামার পর একটা পথকুকুর তাদের পিছু নিল। নেওয়ার পর কিছু দূর যাওয়ার পর বৌদ্ধ ভিক্ষুকরা মনে করলেন যে তারা এই কুকুরটা হয়তো খাবারের জন্য তাদের পিছু নিয়েছে। তারা খেতে দিলেন, কুকুরটি খেলো, তবু আবার তাদের পিছু নিল। এই কুকুরটি সারা ওয়ার্ল্ড তাদের সঙ্গে ভ্রমণ করে বেড়ালো। আপনি বুঝতে পেরেছেন? তার মানে ও এই জন্মে কুকুর হয়ে জন্মেছে। হয়তো কোনো ঋষি ছিলেন বা কোনো সাধক ছিলেন, যার একটু ভুল কর্মের জন্য এই জন্মে ওকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে। কিন্তু ও কুকুর হয়ে জন্মেও পুরনো সিস্টেমে ও কিন্তু ফিরে পেয়েছে।
বিজ্ঞানও একই কথা বলছে, শক্তির বিনাশ নেই। গীতায়ও তাই বলছে, মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় ধারণ করে, আত্মা পুরানো শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে। এই যে মানুষ শ্রাদ্ধ করে, শ্রাদ্ধের পুরোহিতরাই জানে না শ্রাদ্ধের আসল মন্ত্র কি। শ্মশান অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। মানে শ্মশানে তুমি দগ্ধ হয়ে গেছো, আত্মীয় স্বজন ত্যাগ করেছো, তুমি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে গেছো, বায়ুতেও তোমার স্থান নেই। কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা দিচ্ছি, আজকে দুধ আর জল পান করাচ্ছি। সেই দুধ আর জল আমি কিভাবে পান করাবো সেটা আমি নিজেই জানি না। এটাই হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা, শ্রাদ্ধ মানে শ্রদ্ধা। আচ্ছা রামকৃষ্ণবাবু, আমি একটু বলে দিই যে হোমযজ্ঞের কথা ইনি যে বললেন, তার কারণ গতকালই ওনার বাড়িতে কিন্তু বিরাট হোমযজ্ঞ গেছে, এবং আজকেও রয়েছে। আজকেও রয়েছে। গতকাল বাঘাযতীনে প্রস্তুতিকরণ ছিল, আজকে ফাইনাল। তো আগামীকাল থেকে তিনি ফের বিভিন্ন, মানে 27 তারিখ থেকে ফের তিনি বিভিন্ন চেম্বারে যাবেন। 27 তারিখ রানাঘাট, 28 তারিখ চুচুড়া, 30 তারিখ কোচবিহার, 31 তারিখ ফালাকাটা আলিপুরদুয়ারের, 1 এপ্রিল জলপাইগুড়ি, 2 এপ্রিল শিলিগুড়ি, 3 এপ্রিল কালিয়াগঞ্জ, 4 এপ্রিল মালদা। এই হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, আমার একটাই নাম, বার্থ সার্টিফিকেটে যা, এখানেও স্কুল সার্টিফিকেটে তা, এখানেও তা। আমার মা আমার নাম রেখেছেন রামকৃষ্ণ, আমি নিজে আমার নাম রাখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি আছি। আমার বাড়িতে আজকে হোমযজ্ঞ হবে, সবাই আসছেন, দেখতে পাচ্ছেন। আমি আজকে এখানে, কালকে ওখানে গিয়ে বসে ভাড়া থাকছি না। আমার রিপোর্ট আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমি যা কাজ নেব লিখিত গ্যারান্টি, মানে লিখিতভাবে নেব, রেভিনিউ স্ট্যাম্প পেপার নিয়ে আসবেন, আমি লিখে দেব। আর হবে না বলে দেবো, পারবো না, এই কাজটা আমার দ্বারা সম্ভব না, আপনি যেখানে পারেন করেন। ধন্যবাদ রামকৃষ্ণবাবু। আজকে আর সময় নেই, আপনাদেরকে জানিয়ে দিই যে প্রত্যেক রবিবার বেলা 1:35 এবং বৃহস্পতিবার দিন এই সময় তিনি নিয়মিতভাবে আসবেন। বাড়ি ভালো বাচনভঙ্গিতে বললেন, একবারও বললেন না যে শনি 7.5 কোপে কি হবে, একবারও তিনি বললেন না যে গ্রহরত্ন কি করতে হবে, একবারও তিনি বললেন না নাক্ষত্রিক বিচার কি হবে। তিনি যেটা বললেন সেটা হচ্ছে মানবিকতার কথা, সেটা আপনাদের বিবেচনার কথা, আপনাদের কাছে গ্রহণের কথা। ফলে যেখানেই যাবেন না কেন, যে কোনো কাজ করবেন না কেন, এমনকি জ্যোতিষের কাজেও যদি যেতে হয়, তার পাণ্ডিত্য দেখে আসাটাই বাঞ্ছনীয়। সুতরাং এই মহাপণ্ডিতকে আমি আমার নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।